ঢুকছে? আচ্ছা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কার্যবিধি ইতিমধ্যে আমাদের পড়া হয়ে গেছে, যে 205-এর ঘ পর্যন্ত 205-এর ঘ পর্যন্ত আমাদের ইতিমধ্যে পড়া হয়ে গেছে। এখন আমি একটু এই 2-3 সেকেন্ড, আমি জানলাটা লাগেনি, শব্দ আসে। কার্যবিধি আমরা আজকে এই 19 অধ্যায় পড়ব। 19 অধ্যায় থেকে আমরা একটু পড়ব। এটা হলো চার্জ সম্পর্কিত। এর আগে আমাদের পড়া একটু একটু করে পড়া হয়ে গেল 18 অধ্যায় পর্যন্ত। 18 অধ্যায় ওটা বাতিল হয়ে গেছে, ওর মধ্যে একটা ধারাও আমরা পাই নাই, পড়ি নাই। আর এর আগে হলো 17 অধ্যায়ে আমরা একটা পড়েছি, যে 205-এর ঘটা পড়েছি। 17-র আগে 16 অধ্যায়ও আমরা পড়ি নাই। আর 15 অধ্যায় পড়েছি। 15 অধ্যায় পড়লাম, কি পড়লাম মনে আছে? 15 অধ্যায় পড়েছি অপরাধের বিচার কোন আদালতে করা যায়। আমরা বলেছিলাম অপরাধ যেখানে সংঘটিত হয় সেই এখতিয়ারাধীন আদালতে অপরাধের বিচার করা যায়। 177।
তবে সরকার যে কোনো দায়রা আদালতে অপরাধের বিচার করতে পারেন। 178 অপরাধের উৎপত্তি স্থল এবং অপরাধের শেষ পরিণতি স্থল, অর্থাৎ অপরাধের শুরু এবং শেষ এই দুই জায়গার কোনো এক জায়গায় অপরাধের বিচার করা যায়। 179 আর কোনো অপরাধের অংশ সেই মূল অপরাধের সঙ্গে বিচার করা যায়, এটা 80। এই 80টা আমরা উদাহরণ হিসাবে এভাবে বলেছিলাম, অপরাধে যারা সহায়তা করবে, সহায়তাকারী যেখানেই থাকুক না কেন, অপরাধ যেখানে সংগঠিত হবে সে আদালতে বিচার হবে। 80 আর চুরি, ডাকাতি, দস্যুতা এই অপরাধগুলি যেখানে সংগঠিত হবে সে আদালতে বিচার হবে, এটা 81। একটি ঘটনায় একটি মাত্র মামলা হবে, একটি জায়গায় বিচার হবে। 82 ভ্রমণকালে যদি অপরাধ সংঘটিত হয় সেই ক্ষেত্রে যেখানে অপরাধ সংঘটিত হবে সেই নিয়ন্ত্রণাধীন আদালতে অপরাধের বিচার হবে। 183 কোনো কারণে একটি ঘটনায় যদি একাধিক মামলা হয় সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কোনো একটি মামলা রেখে বাকি মামলাগুলি স্থগিত করে দিবেন। 185 আর কোনো ম্যাজিস্ট্রেটের অধীনে বসবাসকারী কোনো ব্যক্তি যদি অন্য ম্যাজিস্ট্রেটের এলাকায় গিয়ে অপরাধ করেন তাহলে নিজ এলাকার ম্যাজিস্ট্রেট তার বিচার করতে পারে, সমন দিতে পারে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। 186 বিদেশে অপরাধ করে যদি দেশে ফেরত আসেন তাহলে যেখানে দেশের তাকে পাওয়া যাবে সে জায়গায় তার অপরাধের বিচার করা যাবে। 188 আদালতে কোনো নালিশ করা হলে ম্যাজিস্ট্রেট সেটা আমলে গ্রহণ করবেন অথবা করবেন না। 190 আসামির আবেদনের প্রেক্ষিতে মামলা এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তর করা যায়। 191 আর সরকারি কর্মচারীর আদেশ অমান্য করলে যে অপরাধ, এই অপরাধের অভিযোগ সরকারি কর্মচারীকে করতে হবে, অন্য কেউ অভিযোগ করলে আদালত আমলে নেবে না। 195 রাষ্ট্রদ্রোহিতার অপরাধের অভিযোগ সরকারের অনুমতি ছাড়া আদালত আমলে নেবে না। 196 রাষ্ট্রদ্রোহিতা অপরাধের ষড়যন্ত্রের বিষয়ে আদালত অপরাধ আমলে নেবে না সরকারের অনুমতি ছাড়া। 196 ক সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনকালে যদি অপরাধ করেন সেক্ষেত্রে সরকারের অনুমতি ছাড়া আদালত সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো অপরাধ আমলে নেবে না। 197 স্ত্রীর জীবদ্দশায় বিবাহ করা অথবা স্ত্রী গোপন রেখে আবার বিবাহ করা, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ না করা, এ ধরনের অভিযোগগুলি ওই স্ত্রীলোকটি করতে হবে অথবা তার অভিভাবক করতে হবে, এছাড়া অন্য কেউ অভিযোগ করলে এগুলি আমলে নেবে না। 198 আর ব্যভিচার এবং অন্যের স্ত্রী ফুসলে নিয়ে যাওয়ার যে অভিযোগ সেক্ষেত্রে তার স্বামীকেই এই অভিযোগ করতে হবে, অপরাধের অভিযোগ করতে হবে, অন্য কেউ অভিযোগ করলে আদালত আমলে নেবে না। তবে স্বামী যদি অথব্য হয়, বোঝে না, পাগল, অথবা এমন চাকরি করে যেখানে তার কর্তৃপক্ষ তাকে ছুটি দেবে না, সেক্ষেত্রে তিনি যাকে উপযুক্ত মনে করে তার ক্ষমতা হস্তান্তর করেন সেক্ষেত্রে সেই অভিভাবক তার মামলা করতে পারে। 199 এটা ছিল 15 অধ্যায়ের এই কথাগুলি।
আপনারা যারা গত ক্লাসে এই কথাগুলি শুনেছেন, এইগুলি হয়তো আপনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এখন এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়, প্রশ্ন দিয়ে দিতে পারে রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগের ক্ষেত্রে মামলা রুজুর পদ্ধতি আলোচনা করুন। রাষ্ট্রদ্রোহী অপরাধের মামলা রুজুর পদ্ধতি আলোচনা করুন। আপনি লিখবেন, রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগের মামলা সরকারের অনুমতি ছাড়া নেওয়া যায় না বা আদালত আমলে নেবে না। সেক্ষেত্রে সরকারের পূর্বানুমতি নিয়ে এই মামলা রুজু করতে হয়। অতএব রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগের মামলা রুজুর পদ্ধতি ইহাই। 196 এইটুকুই লিখতে হবে। অথবা দিয়ে দিতে পারে যে অপরাধের প্রেক্ষিতে কোনো অপরাধের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে অপরাধের বিচার কোন আদালতে হবে, তখন কোন আদালতে হবে এরকম যদি দেয় তাহলে উত্তরটা একটু বড় হয়ে যাবে, যে স্যার যেখানে অপরাধ হবে সে আদালতে বিচার হবে 77। তবে সরকার দেশের যে কোনো দায়রা আদালতে অপরাধের বিচার করতে পারে 178। এভাবে পরপর এই ধারাগুলি লিখতে হবে। ব্যভিচারের ক্ষেত্রে কার অভিযোগ ছাড়া আদালত অপরাধ আমলে নেবে না? তাহলে লিখবেন যে স্বামী বা আইনানুগ অভিভাবকের অভিযোগ ছাড়া অন্য কারো অভিযোগ আদালত আমলে নেবে না 199। তাহলে এইভাবে প্রশ্নগুলি হতে পারে। এখন এই অধ্যায়ের যারা পুরাতন আমার সঙ্গে ক্লাসে ছিলেন তারা কি আমার কথাগুলি বুঝতে পেরেছেন কিনা দেখেন তো, একটু লেখেন দেখি। 15 অধ্যায়ের যে কথাগুলি পড়া হয়েছে এইগুলি কি আপনাদের কাজে এসেছে কিনা? আজকে নতুন শিখ আছে সুজাত মিয়া, দোয়া করি ভালো হবে ইনশাল্লাহ। তাহলে আপনাদের এইগুলি মনে আছে। তারপরে আমরা 16 অধ্যায়টা পড়ি নাই, একটা ধারাও পড়ি নাই। তারপরে 17 অধ্যায়ের একটা ধারা পড়েছি। প্রশ্নগুলো আবার বলে প্রশ্ন কেয়ারলি না শুনলে তো বিপদ, সময় পাবেন না তো। রাষ্ট্রদ্রোহী অপরাধের মামলা রুজুর পদ্ধতি আলোচনা করুন, এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে। পারবেন? হ্যাঁ, একজন লিখলেন এ লিখলেন তো কি বুঝাচ্ছেন এ দিয়ে? আমি তো ও বলতেছি, ও বললে বুঝবো যে বুঝছেন, আর এ দিয়ে কি বুঝাচ্ছেন আবার? আমিও নতুন, শহীদুল ইসলাম নতুন, সমস্যা নাই। আজকে যেটা পড়াবো এটা বুঝলেই হলো। তাহলে আমরা 17 অধ্যায়ে একটা ধারা পড়েছি, এটা একটু বলি। 17 অধ্যায়ে আমরা পড়েছি যে একই ঘটনায় নালিশি মামলা এবং পুলিশি মামলা হলে মানে অনুসরণীয়, একই ঘটনায় নালিশি মামলা এবং পুলিশি মামলা হলে অনুসরণীয় আলোচনা করুন। এরকম প্রশ্ন একবার হয়েছিল। তাহলে আমরা লিখব একই ঘটনায় নালিশি মামলা এবং পুলিশি মামলা হলে বিষয়টি ম্যাজিস্ট্রেট জানতে পারলে তার মামলাটি অর্থাৎ নালিশি মামলাটি স্থগিত। হ্যাঁ, এখানেও আটকে যাচ্ছে, আমি আটকে যাচ্ছি, আপনাদের তো যাবেই, আমার এখানেই আটকে যাচ্ছে। তাই একই সঙ্গে নালিশি মামলা পুলিশি মামলা হলে সেক্ষেত্রে হ্যাঁ, এখানেও নেট সমস্যা, আপনাদেরও হচ্ছে আমারও হচ্ছে। একই সঙ্গে নালিশি মামলা পুলিশি মামলা হলে সেক্ষেত্রে আদালত যদি জানতে পারে তাহলে এই আদালতের যে নালিশি মামলা সেটা স্থগিত থাকবে, পুলিশকে তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য আদেশ দেবেন।
205-এর ঘয়ের 1, পুলিশ তদন্ত করে নালিশি মামলার আসামি আর পুলিশি মামলার আসামি যদি একই হয়ে যায়, তদন্তে যদি মিলে যায়, নালিশি মামলার এবং পুলিশি মামলার আসামি যদি একই হয়ে যায়, তাহলে আদালত পুলিশ রিপোর্টের ভিত্তিতেই বিচার শুরু করবেন এবং নালিশি মামলা এবং পুলিশি মামলাকে একত্র করে বিচার শুরু করবেন। এটা 205-এর ঘয়ের 2। পুলিশের তদন্তে নালিশি মামলার আসামি যদি অভিযুক্ত না হয়, সেক্ষেত্রে আদালত পুলিশের রিপোর্ট গ্রহণ না করে নালিশি মামলার বিচার শুরু করবেন। 205-এর ঘয়ের 3। নেট প্রবলেম আপনাদেরও আমার এখানেও তো খালি চাক্কা এরকম খালি ঘুরতেছে, মাঝে মাঝেই চলে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমাদের এই সমস্যাটা মিটাই দিবে ইনশাল্লাহ। তাহলে এ পর্যন্তই আমাদের হয়েছিল। তাহলে আমরা এখন পড়ব এই 19 অধ্যায়। কত অধ্যায়? 19 অধ্যায়, চার্জ সম্পর্কিত। খুব কেয়ারলি শোনেন, চার্জ সম্পর্কিত। তাহলে চার্জটা কি? চার্জ হলো ইংরেজি শব্দ। আপনারা কি আমার কথা বুঝতেছেন কিনা দেখেন তো, নাকি নেটের কারণে সবারই সমস্যা হচ্ছে? সবাই লিখেছেন নেট সমস্যা, আমারও তো নেটের সমস্যা। এখন কি একটু নেটের সমস্যা কমতেছে? একটু আমার কথা কি ভালো বোঝা যায়? আপনি নেট লাইনটা অফ করে অন করেন একটু। নেট লাইনটা অন করে অফ করেন একটু। হ্যাঁ, অফ করে অন করেছি। এখন কি বোঝা যায় কিনা দেখেন তো। তাহলে কি পড়ানো শুরু করব? জি, আচ্ছা। তাহলে চার্জ ইংরেজি শব্দ, এই অবস্থা হলে সমস্যা। চার্জ ইংরেজি শব্দ, বাংলা হলো অভিযোগ গঠন। অভিযোগ গঠন। চার্জ ইংরেজি শব্দ আর বাংলা হলো অভিযোগ গঠন। কি অভিযোগ গঠন? যে আদালতে যখন পুলিশ চার্জশিট দাখিল করবে, ওই যে 173 ধারায় পুলিশ রিপোর্ট দাখিল করবে, তখন আদালত এই অপরাধের বিচার করার জন্য একটা চার্জ গঠন করবে। চার্জ গঠন করবে, অভিযোগ গঠন করবে। বলতে পারে সেটা কি জিনিস? সেটা বিষয় হলো যে একটা ব্যক্তির বিরুদ্ধে চুরি করার অভিযোগ অথবা ডাকাতি করার অভিযোগ অথবা মার্ডার করার অভিযোগ। এটা তো এত বড় ফাইল হয়ে পুলিশের রিপোর্ট আদালতে যায়, গেলে এই অভিযোগটা পড়ে আদালত একটা সামারি তৈরি করে যে এই লোকটার বিরুদ্ধে কি অভিযোগ। এটা 1 লাইন 2 লাইনে লেখে নাই, এবং কোন আইনে অপরাধ করেছে এই কথাগুলি এরা সাজায় নাই। নিয়ে তখন এই কথাগুলির উপরে, অর্থাৎ সাক্ষ্য আইন পড়ার সময় আপনি পাবেন, দেখেন বিচার্য বিষয়। বিচার্য বিষয়টা কি? যে এত বড় মামলার ডকেট, এতগুলা অভিযোগ, এই অভিযোগগুলি পড়বে আদালত। পড়ে এই অভিযোগগুলির মধ্যে মূল বিচার্য বিষয়টা কি। যেমন ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে খুন করেছে, এই ঘটনায় তার বিচার হবে। তো এই ঘটনায় যে মামলার বাদী, সে তো অনেক ঘটনা লিখে মামলা দায়ের করেছে, পুলিশ তদন্ত করছে, এইরকম 100 পৃষ্ঠা হয়ে গেছে, এগুলা সব কোর্টে গেল। কোর্ট এই বড় ঘটনাটা পড়ে এটা বিচার্য বিষয় বের করবেন। বিচার্য বিষয়টা কি?
আসলে এই ক নামক ব্যক্তি খকে খুন করেছে কিনা। 2, তিনি কেন খুন করলেন। 3, যাকে খুন করা হয়েছে এ কি এই যে খুন করেছে একে উস্কানি দিয়েছে কিনা। এরকম করে কিছু মানে এই বিচার্য বিষয় বের করে নেবেন যে ওই ঘটনার মধ্যে বিচার্য বিষয়টা কি। যদি টাকা ধার সংক্রান্ত মামলা হয় তাহলে ওটা চার্জ হবে সে টাকা ধার দিয়েছে কিনা, কেন টাকা ধার দিয়েছিল, এরকম হবে। আর যদি চুরি সংক্রান্ত হয় সে আসলেই সে চোর কিনা এবং সে চুরি করেছে কিনা, তিনি কেন চুরি করলেন, এরকম হবে বিচার্য বিষয়। এই জিনিসগুলি হলো চার্জ। প্রিয় ভাইরা, তাহলে একটা মামলার চার্জ গঠন যখন বলবে তাহলে কি একটু বুঝলেন? মামলার চার্জ গঠন মানে একটা মামলার কোন জিনিসটা নিয়ে বিচার করা হবে এবং কোন আইনে বিচার করা হবে, এই বিষয়গুলি হলো চার্জ। এখন কি এইটুক কথা বুঝলেন কিনা? খুন মামলার বিচার্য বিষয়টা কি, যে আসলেই ক নামক ব্যক্তি তাকে খুন করেছে কিনা, এই খুন তিনি কেন করলেন, এই রকমের কিছু পয়েন্ট বের করে নেবেন। এইগুলি হলো বিচার্য বিষয় সাক্ষ্য আইনের ভাষায়, আর এইগুলি হলো ওই আসামির বিরুদ্ধে চার্জ। যে আইনি পড়ায় আপনি এই কথাগুলি বুঝতেছেন কিনা, কার্যবিধি পড়াচ্ছি, চার্জটা বুঝতেছেন কিনা। আপনি একজনের থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছেন, ধার নেওয়ার পর আপনার কাছে বারবার চাচ্ছে সে, আপনি তাকে টাকা দিচ্ছেন না। তখন আপনার বিরুদ্ধে ওই ব্যক্তি পুলিশ সুপারের নিকট অভিযোগ করলো যে আপনার অধীনে কর্মরত অমুক কনস্টেবল অথবা অমুক এএসআই অথবা অমুক সাব ইন্সপেক্টর আমার কাছ থেকে এই বিষয়ে এত তারিখ এত টাকায় অমুক অমুক সাক্ষীর উপস্থিতিতে 1 লক্ষ টাকা নিয়েছিল, কিন্তু বারবার তাকে বলার পরেও সে টাকাগুলি দিচ্ছে না। আমি আপনার কাছে তার বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়ার জন্য অভিযোগ করছি। এটা তো তার এত বড় বিষয় লিখলো না, তো এটা কোর্টে গেল, পুলিশ সুপারের কাছে গেল। তাহলে পুলিশ সুপার এখন এত বড় ঘটনাকে কি করবে? তিনি এই যখন পুলিশ সুপার এটা নিয়ে বিচার শুরু করবে, তিনি একটা সামারি করবেন, একটা নোটশিট করবেন যে আসলে আমার এই কনস্টেবল তার থেকে টাকা নিয়েছে কিনা। 2, তিনি যখন টাকাটা নিয়েছিলেন কেন টাকাটা নিয়েছিলেন, এরকম কিছু পয়েন্ট বের করবে, করে কেন টাকাটা তিনি দিয়েছিলেন এই বিষয়গুলির উপরে বিচার হবে। তাহলে যে বিষয়গুলির উপর বিচার হয় ওইগুলি হলো চার্জ। এইটুক কি বুঝলেন কিনা? এটা তো অনেক বড় আপনার বিরুদ্ধে অভিযোগ দিল, তখন এই অভিযোগটা আমরা পড়ব, পরে বের করব মূল অভিযোগটা কি, সে টাকা ধার নিয়েছে কিনা। 2 নম্বর, টাকা নেওয়ার পরে বারবার চাওয়ার পরেও টাকা দেয়নি, এটা সঠিক কিনা। তো এই যে এইটুক জিনিসটা হলো চার্জ। এখন বুঝলেন কিনা? মানে চার্জ ইংরেজি শব্দ, বাংলা হলো এটা হলো অভিযোগ। তাহলে এই ঘটনার এই যে 10 পৃষ্ঠা এটা অভিযোগ, এই অভিযোগের মধ্যে চার্জ কতটুক, মানে মূল অভিযোগ কতটুক, ওটা হলো চার্জ বলে। কি জিনিসটা নিয়ে আমরা বিচার করব সেটাই হলো অভিযোগ বা চার্জ। এইটুক বুঝলেন কিনা? কোন আইনে পড়াচ্ছি এটা আপনার এখন বোঝার দরকার নেই। কার্যবিধি পড়াচ্ছি, এইটুক বুঝলেন কিনা? চার্জ জিনিসটা কি, এই কথাটুকু আপনাদের বোধগম্য হলেন কিনা আপনারা? আলহামদুলিল্লাহ বুঝেছেন যে চার্জ মানে যেই জিনিসটুকু নিয়ে আদালত বিচার করে ওই জিনিসটুকুই হলো চার্জ বা অভিযোগ। এই চার্জ নিয়ে আমরা পড়ব। তাহলে আদালতে অনেক বড় অভিযোগ দেওয়া হলো, এই অভিযোগটা আদালতের বিচারক বা উকিল বা যারা থাকে কেরানি এরা পড়বে ফাইলটা, পরে এই ঘটনার কি ঘটনা, মূল ঘটনাটা কি, ওই মূল ঘটনাটা সামনে নিয়ে আসবেন। এটাই হলো চার্জ। এখন তাহলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের তাহলে পড়া সহজে বুঝতে পারবেন। এখন বিষয় হলো এই চার্জটা কি হবে।
চার্জটা যখন গঠন করবে, চার্জের মধ্যে কি থাকবে? চার্জের মধ্যে থাকবে যে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ক্লাসে না, ক্লাসে। কে আপনি? মানে তো সকালে কথা হলো না। ব্যক্তিগত আমার সাথে বলে তো লাভ নেই। আপনি আপিল করেন, আপিলে যেটা হয় সিদ্ধান্ত। আমি তো এলার বুঝতে পারবো না। পরে আমি ক্লাসে আসি, পরে কথা হবে। তাহলে হলো এই চার্জটা কেমন হবে, এই চার্জের মধ্যে কি থাকবে, আদালত যে চার্জটা গঠন করবে এর মধ্যে কি থাকবে? এই চার্জে থাকবে আসামি কি অভিযোগ অপরাধটা করেছেন এই কথাটা থাকবে। তাহলে আমরা যে একটা ঘটনা নিয়ে এখন পড়তেছি, সেটা একটা ঘটনা নিয়ে কি, আপনি টাকা ধার নিয়েছিলেন। কত? 1 লক্ষ টাকা। কার কাছ থেকে? রহিমের কাছ থেকে। সে রহিম কি করলো? আপনার বিরুদ্ধে অভিযোগ দিল। আমরা এটা নিয়ে এখন চার্জ পড়তেছি। তো এটার চার্জটা কি হবে? আদালত যে এই বিষয়ে চার্জ বানাবেন, এটা কি থাকবে? তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আমি আপনাকে দিয়েই উদাহরণ দিয়ে, এই একটা উদাহরণ দিয়ে পড়লে সহজে বুঝতে পারবেন। তাহলে আমরা কোন ঘটনা নিয়ে এখন চার্জ গঠন করতেছি? যে আপনি একজন পুলিশ সদস্য, আপনি 1 লক্ষ টাকা একজনের থেকে নিয়েছেন, আপনার কাছে বারবার চাওয়ার পরে আপনি আর দিচ্ছেন না, তখন যার থেকে টাকা নিয়েছিলেন সে আপনার বিরুদ্ধে অভিযোগ দিল। আমরা এটা নিয়েই বুঝি। এটা নিয়ে বুঝলে সব এই একই জিনিস সব অপরাধের ক্ষেত্রে আমরা সাজাই দিয়ে দিব, তাহলেই হয়ে গেল। তাহলে এই ঘটনাটার প্রেক্ষিতে আদালত চার্জ গঠন করবে, অথবা যদি আমরা ডিপার্টমেন্টাল ধরি তাহলে পুলিশ সুপার চার্জ গঠন করবে। তাহলে চার্জ মানে কি? অভিযোগ। অভিযোগ গঠন করবে আপনার বিচার শুরু করার জন্য। তাহলে আপনার বিচার শুরু করার আগে আপনার কি অভিযোগ, এইগুলি সামনে আনবেন, এইগুলি তৈরি করে নেবেন। যে বিষয়গুলির উপর বিচার করা হবে ওই বিষয়গুলি হলো চার্জ বা অভিযোগ। তো যখন আপনার বিচার শুরু হবে, যখন চার্জ গঠন করবে, এই চার্জে কি থাকবে? তাহলে চার্জে থাকবে অপরাধীর বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগের বিবরণ থাকবে, অভিযোগটা থাকবে। এইটুকু বুঝলেন কিনা? তাহলে আসামি যে অপরাধ করেছে তার বিবরণ থাকবে। আর কি থাকবে? আর থাকবে সুনির্দিষ্ট অপরাধের সুনির্দিষ্ট নাম উল্লেখ থাকবে। আর কি থাকবে? অপরাধটা কোন আইন অনুসারে করেছে সে আইনের বিবরণ, সে আইন অনুসারে অপরাধের থাকবে। কিরকম? যে আমি তো আপনার টাকা ধার সংক্রান্ত নিয়ে অভিযোগ বানাইছি, তাহলে এটা টাকা ধার, এবং টাকা ধার হলো, ঠিক আছে, আপনার কাছে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিল। তাহলে একটা পেলাম যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগের বিবরণ থাকবে। 2 নম্বর, যে এই অভিযোগটা আপনার বিরুদ্ধে যে বিচার করা হবে এটা কোন আইনে হবে। তাহলে যেহেতু আমরা পুলিশ, আমাদের বিরুদ্ধে বিচার হবে এই পিআরবি অনুসারে অথবা পুলিশ আইন অনুসারে। আর ঢাকা মেট্রোতে থাকলে ঢাকা মেট্রোপলিটন একটা বিধিমালা আছে, সেটাতেও হতে পারে, অথবা সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা, তাহলে এটা অনুসারে হবে। তাই হবে না আমাদের কি বিচার ওই কোর্টে গিয়ে কি ওই 302, 379 এগুলা ধারাই হবে না, আমাদের জন্য হবে বিভাগীয় মামলায়। তাহলে আমরা বিভাগীয় মামলার দিয়েই এটা বুঝালে আপনি ওইদিকে ফেলাই দিবেন, তাহলেই হয়ে গেল। তাহলে আপনার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে টাকা ধার নেওয়ার অভিযোগ, এই অভিযোগের পুলিশ সুপার যখন বিচার করবেন, সেক্ষেত্রে যখন চার্জ গঠন করবে আমার বিরুদ্ধে, তখন এই চার্জে থাকবে আমার যে অভিযোগ, এই অভিযোগের কথাগুলি থাকবে। আলামিন কি? ওয়ালাইকুম সালাম। ও দুটো একসাথে চালু করে রাখা যাবে না। এখন দেখো দেখি, এখন ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যে দেখেন তো এখন নেটের সমস্যা একটু কমলো
কিছুই বুঝতেছি না এখানে। যে তাহলে আমার বিরুদ্ধে অভিযোগ যখন আদালত গঠন করবে, এটা নতুন চ্যাপ্টার, আপনি বুঝতে অনেক সময় লাগবে, অনেক দিকে দিয়ে আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি ক্লিয়ার বুঝে যাবেন ইনশাল্লাহ। আপনি অন্য দিকে মনস্ক থাকেন না, খুব ক্যালি শোনেন। তাহলে আমরা পড়তেছি কি চার্জ গঠন, বাংলা কি অভিযোগ গঠন। কোথায় এটা হবে? আদালতে হবে। কেন হবে? বিচার করার জন্য হবে। তো বলতে পারেন তাহলে এটা আমার পড়ে লাভটা কি? আপনি পরীক্ষা দিবেন এই জন্য পড়বেন। এটা কি প্রশ্ন আসবে? হ্যাঁ, আসতেও পারে, নাও আসতে পারে। যদি আসে তাহলে এইগুলি আমরা পড়বো, এইগুলি আমরা লিখতে পারবো। কি আমরা এখানে 100% বুঝবো না, আমরা এটা 50% বুঝবো। যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমরা 100% বুঝতে পারবো। এটা এই চ্যাপ্টার আপনাকে কি পুরাপুরি বুঝতে হবে? না, আপনাকে পুরাপুরি বুঝতে হবে না, হালকা একটু ধারণা থাকলেই হলো। এখন আমার কথায় আসেন, যখন চার্জ গঠন করা হবে, এই চার্জে কি থাকবে? আমরা এই প্রশ্নটুকুর উত্তর লিখব। আদালত যখন কোনো অপরাধীর বিচার করবেন, এই বিচার শুরুর আগে ওই আসামির একটা চার্জ গঠন করবেন। চার্জে যা যা উল্লেখ থাকবে, 1 2 দিয়ে দেই। 1, আসামি কি অপরাধ করেছে তার বিবরণ উল্লেখ থাকবে। আসামিকে বলা হবে যে আপনি এই অভিযোগ করেছেন, আপনি এই অভিযোগ করেননি, এটা প্রমাণ করেন। আর বাদীকে বলা হবে ও যে টাকা ধার নিয়েছে এটা আপনি প্রমাণ করেন। এর জন্য প্রথমে চার্জ গঠন করা হবে। চার্জটা কি থাকবে? অভিযোগের বিবরণ থাকবে। 2 নম্বর হলো এই অভিযোগটা কোন আইন অনুসারে করা হচ্ছে সেই আইনের বিবরণ উল্লেখ থাকবে। সেই আইন অনুসারে চার্জ গঠন করতে হবে। ওই চার্জের মধ্যে লেখা থাকবে যে আপনাকে মানে কেন এই পিআরবি বিধি মোতাবেক দণ্ড দেওয়া হবে না। আর যদি ওটা ডিএমপি অর্ডিন্যান্স হয় তাহলে লিখবে কেন ডিএমপি বিধিমালা এত অনুসারে আপনাকে সাজা দেওয়া হবে না। আর যদি এটা সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালায় হয় তাহলে আপনার ওই চার্জের মধ্যে লেখা থাকবে এই শৃঙ্খলা বিধিমালার এত ধারা অনুসারে কেন আপনাকে সাজা দেওয়া হবে না, এটা প্রমাণ করেন। এই রকমের বিবরণ উল্লেখ থাকবে। তাহলে চার্জে কি থাকবে? ঘটনার বিবরণ উল্লেখ থাকবে, অপরাধের বিবরণ উল্লেখ থাকবে। আর কি থাকবে? ওই আইনের ভাষায়, যে আইনে চার্জ গঠন করবে সে আইনের বিষয় উল্লেখ থাকবে। আর কি থাকবে? যে আসামি যেন বোঝে এই ভাষায় চার্জ গঠন করতে হবে, আসামির বোধগম্য ভাষায় চার্জ গঠন করতে হবে। আরেকটা কি হবে? চার্জ ইংরেজি ভাষায় অথবা আদালতের ভাষায় হতে হবে। প্রিয় ভাইরা, আরো কি থাকবে চার্জে? আরো থাকবে যে এই অপরাধী পূর্বেও এ ধরনের অপরাধ করেছে কিনা। যদি করে থাকে পূর্বের অপরাধের দণ্ড, পূর্বের অপরাধের ধরন, এগুলিও উল্লেখ থাকবে। এই কথাটা বলা হয়েছে 221-এ, 200 কততে? 21-এ। তাহলে প্রিয় ভাইরা, তাহলে চার্জ গঠন, চার্জে কি কি বিষয় উল্লেখ থাকবে? চার্জে যে বিষয় উল্লেখ থাকবে তা হলো যে অপরাধের আসামির যে অভিযোগ, এই অভিযোগের বিবরণ উল্লেখ থাকবে। কোন আইনে করা হচ্ছে সেই আইনের ভাষায়, সেই আইন অনুসারে হবে। চার্জটা ইংরেজি ভাষায় অথবা আদালতের ভাষায় হবে। চার্জে আসামির পূর্বের কোনো যদি দণ্ড থাকে, পূর্বের কোনো অপরাধের দণ্ড থাকে, তার বিবরণগুলিও চার্জে উল্লেখ থাকবে। প্রিয় ভাইরা, তাহলে চার্জ গঠন, চার্জ কি, চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে। চার্জ কোনো আসামির বিরুদ্ধে কোনো অপরাধে বিচারের জন্য যে বিষয়গুলি উপস্থাপন করা হয় বিচারের জন্য, ওই বিষয়গুলি হলো চার্জ বা অভিযোগ।
এই অভিযোগগুলি এটা কিন্তু দেওয়া আছে ওই যে কার্যবিধি 4-1 গ 4-1 গ, এই গতে অভিযোগ দেওয়া আছে, ওই অভিযোগটাই কিন্তু চার্জ। তাহলে এই চার্জ বলে 4-1 গ। এই অভিযোগে বা এই চার্জে কি বিষয় উল্লেখ করতে হয়? চার্জে আসামির অপরাধের বিবরণ উল্লেখ করতে হয়। আসামি কোন আইনে করেছে সে আইনের ভাষায় করতে হয়। চার্জে পূর্ববর্তী দণ্ড ছিল কিনা, আসামির এই সংক্রান্তে কোনো আগেও অপরাধ করেছি না তার বিবরণ উল্লেখ করতে হয়। চার্জটা ইংরেজি ভাষায় করা যায়, আবার আদালতের ভাষায়ও করা যায়। ধারা কত? 221। প্রিয় ভাইরা, এখন কি এই 221 একটু বুঝে আসলো কিনা দেখেন তো। হ্যাঁ, অভিযোগটাই তো চার্জ, মানেই তো অভিযোগ। এখন কি আমার এই কথাটা 221 কি একটু একটু আপনাদের ব্রেনে ঢুকতেছে না একটুও ঢোকে না? দেখেন একটু একটু বুঝলেন কিনা। তাহলে চার্জে কি কি বিষয় উল্লেখ থাকবে? তাহলে আসামির অভিযোগ বা অপরাধের বিবরণ উল্লেখ থাকবে, অপরাধের সুনির্দিষ্ট কথা উল্লেখ থাকবে, যে আইন অনুসারে অপরাধ সৃষ্টি হয়েছে সে আইন থাকবে। চার্জ ইংরেজি ভাষায় হতে পারে বা আদালতের ভাষায় হতে পারে। চার্জে ওই যে আসামি বিরুদ্ধে বিচার করবে তার পূর্বের অপরাধের দণ্ডের বিবরণ উল্লেখ থাকবে। এইগুলি হলো চার্জে উল্লেখ থাকবে। আর চার্জ কাকে বলে এটা যদি দেই, তাহলে আমরা দিয়ে দিব ওই 4-1 গ দিব, ওই অভিযোগের সংজ্ঞাটাই লিখব, লিখে ওটাকে আমরা চার্জ দিয়ে দেব 4-1 গ। কেবল আসলে বারবার কি পড়তে পারবো। এখন এই চার্জে কি কি বিষয় উল্লেখ থাকবে, এই কথাটা যতটুকু পড়লাম এটা 221, এইটুকটা হলো কিনা? তাহলে চার্জে কি থাকবে? চার্জে আসামির অপরাধের বিবরণ থাকবে। চার্জে যে আইন অনুসারে এই অপরাধটা হয়েছে ওই আইন অনুসারে চার্জটা গঠন হবে। আইনের যে ধারায় অপরাধ হয়েছে ওই ধারা অনুসারে, ওই ধারার বিবরণ, ওই ধারা অনুসারে চার্জ গঠন হবে। চার্জটা ইংরেজি ভাষায় অথবা আদালতের ভাষায় হবে। চার্জে আসামির পূর্ববর্তী দণ্ডের কথা উল্লেখ করতে হবে বা উল্লেখ থাকবে। এখন কি 221 একটু একটু বোঝা গেল কিনা? তাহলে যদি প্রশ্ন হয় চার্জ কি, চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে, তাহলে আমরা যদি এটাকে চলে যাই এজাহার কাকে বলে, এজাহারে কি কি বিষয় উল্লেখ করতে হয় ওই প্রশ্নের মতো। তাহলে এজাহার কি? থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা থানায় রক্ষিত নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করেন, তাকে এজাহার বলে। 154-243। এজাহারে কি কি বিষয় উল্লেখ থাকে? ঘটনার বিবরণ উল্লেখ থাকে, আসামিদের নাম ঠিকানা উল্লেখ থাকে, এরকম আমরা পড়ছিলাম না? ঠিক চার্জটাও ওই রকমই খানিকটা। এখন একটু একটু ঢুকতেছে মনে আপনাদের যে চার্জে যে যে বিষয়গুলি উল্লেখ থাকে। আর চার্জ কাকে বলে? কোনো ঘটনার প্রেক্ষিতে যে বিষয়গুলি নিয়ে বিচার করা হয় সেটাই হলো চার্জ। এই চার্জে কি কি বিষয় বা অভিযোগে কি কি বিষয় উল্লেখ করতে হয়, এটা কিন্তু আদালতের কাজ। এটা আমি যেটা বলছি, কি কি বিষয় থাকে? আসামির যে অপরাধের বিবরণ উল্লেখ থাকে,
অপরাধটা যে আইন অনুসারে হয়েছে সে আইন অনুসারে অপরাধটা চার্জ গঠন করতে হবে। অপরাধটা ধর্ষণ আর আপনি দণ্ডবিধিতে সাজালেন, তা হবে না। আইনের যে আইনে অপরাধ ওই আইন অনুসারে চার্জ গঠন করতে হবে এবং ওই আইনের যে ধারা অনুসারে সেই ধারা অনুসারে চার্জ গঠন করতে হবে। অর্থাৎ শুধু আইন বললেই হবে না যে এটা নারী শিশুতে মামলা, না, নারী শিশুর কত ধারায় সে ধারারও বিবরণ থাকতে হবে। চার্জ ইংরেজি ভাষায় অথবা আদালতের ভাষায় করতে হবে। আদালতের ভাষায় বলতে বোঝাচ্ছে আসামির যে ভাষায় বোধগম্য সে ভাষায় করতে হবে। চার্জে আসামির পূর্ববর্তী দণ্ডের বিধানগুলি, দণ্ডের কথাগুলিও উল্লেখ করতে হবে। 221 ধারা। এখন মনে হয় একটু একটু বুঝে আসলে দেখেন তো, যদি প্রশ্ন করা হয় চার্জে বা অভিযোগে কি কি বিষয় উল্লেখ করতে হয়, অথবা আসামির বিচার করার পূর্বে আদালত আসামির বিচার করার পূর্বে আসামির বিরুদ্ধে কি কি বিষয়গুলি অভিযোগে উল্লেখ করবেন, আদালত কি কি বিষয় উল্লেখ করবেন, তা লিখবেন আসামির যে অপরাধ তা উল্লেখ করতে হবে, কোন আইন অনুসারে অভিযোগ সে আইন অনুসারে চার্জ গঠন করতে হবে, কোন আইনের কত ধারা অনুসারে সেই ধারা অনুসারে গঠন করতে হবে। এই চার্জটা আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় করতে হবে। আসামির পূর্বের দণ্ডের কথাগুলি চার্জে উল্লেখ করতে হবে। বলতে হবে যে আপনি এই দোষে পূর্বেও 2 বছর জেল খেটেছেন, এই কথাগুলিও চার্জের মধ্যে নিয়ে আসতে হবে। কত? 221। প্রিয় ভাইরা, এখন কি হ্যাঁ আদালত চার্জ গঠন করবে, বিচারক চার্জ গঠন করবে। বলতে পারেন তাহলে এইগুলি আমরা পড়বো কেন? এমনি পড়েন, দেখেন একটু কাজে লাগবে, আপনারা একটু পড়েন। এখন কি আমি এই 221 একটু বুঝাতে পেরেছি কিনা দেখেন তো, একটু কিছু লেখেন যে আপনারা বুঝলেন নাকি বোঝেনই নাই। একজন আসামির বিরুদ্ধে যখন আদালত বিচার করবে, এই বিচার করার আগে চার্জ গঠন করবে। এই চার্জটা কি? অভিযোগ। এক কথায় আদালত অভিযোগ বানাবে। এই অভিযোগে কি বিষয় থাকবে, কি উল্লেখ করবেন, আদালত কি আনবেন, স্যার এই অপরাধের ঘটনা বিবরণ আনবে স্যার, আর কি তো কোন আইনে সে আইন অনুসারে সাজাবে স্যার। আবার আইন অনুসারে খালি হবে না, আইনের মধ্যে তো অনেক ধারা, ওই আইনের কোন ধারা অনুসারে সেই ধারা অনুসারে সাজাবে। আর চার্জটা না স্যার ইংরেজিতেও হতে পারে বা আদালতের ভাষায়ও হতে পারে। আর চার্জে স্যার ওই আসামি পূর্বে অপরাধ করলে ওগুলা আনে স্যার, ও রেহাই পায় না। আগে গরু চুরি করছে স্যার, 2 বছর জেল কাটছে, ওগুলাও চার্জের মধ্যে আনে স্যার। এইরকম। এখন কি ক্লিয়ার বুঝছেন কিনা? ধারা কত স্যার? স্যার 221 ধারা স্যার। তাহলে কার্যবিধি 19 অধ্যায় পড়তেছি আমরা। প্রিয় ভাইরা, মনে হয় আপনারা 221 একটু একটু বুঝতে পেরেছেন। আপনার ব্রেনটাকে 50%, 30% এরকম লেখেন কেন? আমি নিষেধ করছি না, আপনারা পার্সেন্টেজ নিজে করে নিজেকে ছোট করতেছেন। অনেক সময় আমরা ভুলে এরকম বলি যে আল্লাহ আমার মৃত্যু দেয় না কেন, নাউজুবিল্লাহ, না এগুলা বলবেন না। আল্লাহ আমার উপর গজব ফেলাও, না এগুলা বলবেন না। এগুলা বলবেন কেন? আল্লাহর কাছে চাইলে তো যা চান তাই দিয়ে দিব, ওটা দিয়ে দিলে তো আপনি বিপদ। আপনি বলবেন যে আল্লাহ আমি যা বুঝেছি এটা বাড়াই দাও, আল্লাহ আপনার ব্রেন বাড়াই দিবে ইনশাল্লাহ। তাহলে আমরা চলে গেলাম 222-এ যাব 222। তাহলে ভালো তো বুঝু না কি লিখছো আল্লাহ। তাহলে আমরা এখন 222-এ যাব। 222-এ কিন্তু চার্জ, আমরা খালি চার্জই পড়বো আজকে। 222-এ বলছে এই চার্জে সময় উল্লেখ থাকবে, ঘটনাটা ঘটছে কখন, ঘটনার সময় উল্লেখ থাকবে, ঘটনার স্থান উল্লেখ থাকবে, আবার ব্যক্তির বিবরণও উল্লেখ থাকবে, এইগুলিও থাকবে। তাহলে চার্জে আর কি থাকবে? চার্জে ঘটনাস্থল এবং ঘটনার সময় উল্লেখ থাকবে এবং কি জিনিস নিয়ে ঘটনাটা, সেই বিষয়টা উল্লেখ থাকবে। এই ঘটনাটা যে ঘটলো, কেন ঘটলো, এই কথাগুলি উল্লেখ থাকবে। ঘটনার সময়, ঘটনার স্থান, এইগুলিও চার্জে উল্লেখ থাকবে। কত ধারা? 22 ধারা, 222। এটা দেখেন বুঝলেন কিনা? এটা ইজি।
তাহলে চার্জের মধ্যে অভিযোগকৃত অপরাধের মানে সময় এবং স্থান উল্লেখ থাকবে। তাহলে চার্জে কি থাকবে? ঘটনার বিবরণ উল্লেখ থাকবে, কোন আইন অনুসারে অপরাধ সৃষ্টি হয়েছে সেই আইন অনুসারে চার্জ হবে, আইনের কোন ধারা অনুসারে সেই ধারা অনুসারে চার্জ গঠন হবে, চার্জ ইংরেজি বা আদালতের ভাষায় হবে, চার্জে এই আসামির পূর্বের কোনো দণ্ড থাকলে তার বিষয় উল্লেখ করবে। এটা 221। 222 বলছে চার্জে অপরাধ সংঘটনের সময় এবং স্থান, কি কারণে অপরাধ হলো, এই কথাগুলিও উল্লেখ করবে। 222। 223 যাব। অপরাধ যে কি প্রক্রিয়ায় করেছে, কোন কারণে অপরাধ করেছে সেই কারণও উল্লেখ থাকবে। অপরাধ যে হলো, কেন অপরাধ হলো, এই কারণটাও উল্লেখ আসবে। যে এই রহিম করিমের কাছে টাকা ধার নিয়েছে, সে টাকা আর দেয় না, এই নিয়ে ঝগড়া এক পর্যায়ে সে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তাহলে এই যে লাঠি দিয়ে আঘাত করলো, এটা কেন করলো? সে টাকা ধার চাইছে, এখন তো মামলা হয়ে গেছে মাথা ফাটানো। তো মাথা ফাটানোর মামলা হলো, তো মাথাটা ফাটালোটা কেন, তার মাথায় লাঠির বাড়ি দিল কেন? এই যে অপরাধের কারণ উল্লেখ থাকবে। অপরাধের কি উল্লেখ থাকবে? কারণ উল্লেখ থাকবে এবং কিভাবে অপরাধ করেছে তা উল্লেখ থাকবে। তাহলে 222 বলছে এই চার্জে মানে অভিযোগে সময় তারিখ উল্লেখ থাকবে, এইটুকুই নেন। চার্জে ঘটনার সময় এবং তারিখ, স্থান এগুলি উল্লেখ থাকবে 222। 223 হলো যে ঘটনার কারণ, ওই ঘটনা যে ঘটলো কি কারণে ঘটেছে, কোন প্রক্রিয়ায় অপরাধটা হয়েছে, এইগুলি উল্লেখ থাকবে। এটা হলো 23। দেখেন তো 21, 22, 23 এটা বুঝে আসলো কিনা? তাহলে অভিযোগে বিবরণ উল্লেখ থাকবে, আইন যে আইনে অপরাধ সে আইনের ভাষায় হবে এবং কত ধারায় সেই ধারা অনুসারে হবে, ইংরেজি ভাষায় বা আদালতের ভাষায় চার্জ হবে, চার্জে পূর্বের দণ্ড উল্লেখ থাকবে। 221 চার্জে বা অভিযোগে সময়, স্থান উল্লেখ থাকবে। ঘটনার সময় এবং ঘটনার স্থান উল্লেখ থাকবে। এটা হলো 222। 23 হলো ঘটনা ঘটানোর কারণ বা ঘটনা কিভাবে ঘটাইলো, এই প্রক্রিয়া, ঘটনার প্রক্রিয়া এবং ঘটনার কারণ এগুলাও চার্জে উল্লেখ থাকবে। ওয়াকিবহাল এটা মানে জানে, অবগত। ওয়াকিবহাল মানে অবগত হওয়া, মানে জানে। আপনি কি ওয়াকিবহাল, আপনি কি জানেন? এবার বুঝছেন কিনা? ডার্ক এটা কি বুঝলেন? দেখেন 221, 222, 223 এই তিনটা ধারা কি ঢুকলো কিনা? মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি হলেই হলো। তাহলে 222 কি থাকবে? থাকবে হলো যে সময়, ঘটনা ঘটার সময়, ঘটনার স্থান এগুলি উল্লেখ থাকবে 222। 223 কি বললো? যে ঘটনাটা ঘটানোর কারণ, কোন কারণে ঘটনা ঘটলো এবং কিভাবে ঘটনা ঘটাইছে এইগুলিও উল্লেখ থাকবে 223। আর 221 কি বললো? বলছে যে কোন আইন অনুসারে ঘটনা ঘটছে, কোন ধারা অনুসারে ঘটনা ঘটছে এলা থাকবে, ঘটনার বিবরণ থাকবে। এই চার্জটা ইংরেজিতে হতে পারে, আবার আদালতের ভাষায় হতে পারে, অপরাধীর পূর্বের দণ্ড উল্লেখ থাকতে হয়, এগুলিই হলো চার্জে থাকে। এটা হলো 21 বলছে। তাহলে 21, 22, 23 কি বোঝা গেল কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে 24 গেলাম। 24 বলছে যে আইন অনুসারে অপরাধটা, সেই আইন অনুসারে চার্জ গঠন করতে হবে। এটা কিন্তু 21 বলছে। 21 এই কথাগুলি এরকমের কথা আছে
আবার 24-এও বলছে যে আইন অনুসারে অপরাধ দণ্ডিত হবে, দণ্ডনীয় চার্জের শব্দের অর্থ সেই আইন অনুসারে করতে হবে। তাহলে যে আইন অনুসারে অভিযোগ সেই আইন অনুসারে চার্জ গঠন করতে হবে। এটা কিন্তু 21-এও বলছে এই কথাগুলি। তাহলে এটা হলো 24। তাহলে চার্জে কি কি থাকবে? চার্জে থাকবে অপরাধের বিবরণ, যে আইন অনুসারে অপরাধ করবে সেই আইন অনুসারে চার্জ গঠন করতে হবে, এবং কোন ধারা অনুসারে সেই ধারা অনুসারে চার্জ গঠন করতে হবে। ইংরেজি ভাষায় হতে পারে, বাংলা ভাষায় হতে পারে, আদালতের ভাষায় হতে পারে, আবার আসামির পূর্বের দণ্ডগুলি থাকতে পারে। চার্জে ঘটনার সময় এবং স্থান উল্লেখ থাকবে। চার্জে কিভাবে অপরাধটা করেছে এবং কেন করেছে এই কথাগুলিও চার্জে উল্লেখ থাকবে। এই কথাগুলি সব মিলেই 21, 22, 23, 24। তাহলে এখন আপনার কাছে সহজ লাগবে। দেখেন, এখন এই পড়া আপনার কাছে সহজ লাগবে। কিরকম? যে চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে। তাহলে কোন ধারায় কি, এটা আপনার এখন মুখস্থ করার দরকার নেই। তাহলে চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে আমরা লিখব, চার্জে যে বিষয় উল্লেখ থাকে আন্ডারলাইন করে লিখবেন। ঘটনার বিবরণ উল্লেখ থাকবে, কোন আইন অনুসারে অপরাধ করেছে সেই আইন অনুসারে চার্জ গঠিত হবে, কোন ধারা অনুসারে অপরাধ করেছে সেই ধারা অনুসারে চার্জ গঠিত হবে। চার্জ ইংরেজি ভাষায় গঠিত হবে বা আদালতের ভাষায় গঠিত হবে। চার্জে ঘটনা ঘটার সময় এবং স্থান উল্লেখ করতে হবে। চার্জে আসামির যদি পূর্বের কোনো দণ্ড থাকে তা উল্লেখ করতে হবে। এইগুলি লিখে নিচে লিখবেন 221, 222, 224, 223 এগুলি লিখবেন। প্রিয় ভাইরা, এখন কি একটু সহজ হলো কিনা? কোন ধারায় কি কথা এটা আপনার মুখস্থ করার দরকার নেই। এটা লিখবেন 221, 22, 23, 24 এরকম সবগুলো মেরে দিবেন। এখন কি সহজ হলো কিনা? হ্যাঁ, এই যে একবারে মারবেন। এই যে কে লিখছে? আতিকুল ইসলাম। আতিক ভাই, এখন কি যেভাবে আতিক ভাই যেভাবে দিচ্ছেন এভাবেও দিতে পারেন, আবার দেখেন রসুল যেভাবে দিছে এভাবেও দিতে পারেন। এখন কি আপনার কাছে সহজ লাগলো যে চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে? আর চার্জটা কি? চার্জ হলো আসামির বিচার করার পূর্বে কি বিষয় নিয়ে বিচার করবে, ওই বিষয়টাই হলো চার্জ বা অভিযোগ। যদি বলেন ধারা কত স্যার, তাহলে দিবেন 4-1 গ। এই চার্জ কে গঠন করে? চার্জ বিচারক বা ম্যাজিস্ট্রেট বা আদালত গঠন করে। ধারা কত? ধারা সবগুলো ধারা লাগবে এমন তো না। তারপরে চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে? চার্জে তো ঘটনার বিবরণ থাকে, তারপরে আসামির নাম ঠিকানা থাকে, তারপরে কোন আইন অনুসারে চার্জ সেই আইন অনুসারে চার্জের কথা থাকে, যে ধারায় সেই ধারা অনুসারে সে ধারা থাকে, তারপরে স্যার ঘটনার সময়, তারিখ, ঘটনাস্থল এগুলা চার্জের মধ্যে থাকে, তারপরে আসামির পূর্বে দণ্ড থাকলে স্যার এগুলাও চার্জে থাকে। ও স্যার, এই কেন অপরাধটা হলো, মানে কিভাবে হলো, এই কথাগুলিও থাকে স্যার। ধারা একেবারে বলবার পারবো না, একবার বলতে পারবো 221 থেকে 224। প্রিয় ভাইরা, এখন দেখেন তো একটু ইজি হলো কিনা। এখন কি একটু ইজি হলো কিনা? তাহলে চার্জে কি বিষয় উল্লেখ থাকে এখন কি একটু লিখতে পারবেন কিনা? 221 থেকে 224 ডাইরেক্ট মেরে দিবেন। পারবেন? দেখেন দেখি। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। একটু দেখেন। এই যে আবু বকর জিয়া অত পরে জয়েন করছে, তারপরেও পারতেছে। আপনিও পারবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো বুঝতেছেন তাহলে, তাই না?
এখন ওই প্রথমে যখন বলতেছিলাম তখনকার চাই এখন কি আরেকটু ভালো বুঝতেছেন নাকি একেবারে আরো রসগোল্লা হয়ে যাচ্ছে? অবশ্যই ভালো বুঝতেছেন, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে চার্জ কি? চার্জ ইংরেজি শব্দ, বাংলা হলো অভিযোগ। এর সংজ্ঞা 4-1 গতে দেওয়া আছে। এই চার্জ কে গঠন করে? আদালত গঠন করে। কেন গঠন করে? অপরাধীর বিচার করার আগে এটা গঠন করে বিচার করার জন্য। এই চার্জে কি থাকে? চার্জে অভিযোগ থাকে, ঘটনার বিবরণ থাকে, আসামির নাম ঠিকানা থাকে। ইংরেজি ভাষায় চার্জ হয়, আবার আদালতের ভাষায় হতে পারে। আসামির পূর্বের দণ্ড উল্লেখ থাকে, কোন আইন অনুসারে অপরাধ সেই আইন অনুসারে চার্জ গঠন হয়, ধারা অনুসারে চার্জ গঠন হয়, আর সময় ঘটনাস্থল উল্লেখ থাকে, ঘটনাটা কেন ঘটালো এবং কিভাবে ঘটাইছে। স্যার এইভাবে লাঠি নিয়ে আসে মারছে স্যার, এটা ঘটনা ঘটার প্রক্রিয়া, এগুলি উল্লেখ থাকে। ধারা কত? 221 থেকে 224। ওয়ালাইকুম আসসালাম। দ্রুত বলেন, ক্লাসে দ্রুত কি বলবেন, দ্রুত বলেন। আচ্ছা, আমার কাছে পরে ফোন দিয়ে কি পাবে? সারাদিন এরকম ফোন আসলে পরে বললেও আর পাবে না, শেষ। আপনারা কেউ আমার কাছে ফোন দিলে এরকম সঙ্গে সঙ্গেই সালাম দিয়েই বলবেন যে এই সমস্যা, আপনি কেমন আছেন এটা শোনার দরকার নেই। তাহলে আমরা 25-এ যাব। দেখেন 25-এ বলছে কি, এই যে চার্জ গঠন করলো আদালত, বুঝেন ভালো করে। এই চার্জ গঠন করতে গিয়ে আমরা কিন্তু এরকম ভাবি, দেখেন যে ধরেন যে আমাদের একটা জায়গা জমিনে ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যেই, পরে মীমাংসা হয়ে গেছি। তখন আমি এত বুঝতাম না। ওখানে ওই যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, ওগুলোর মধ্যে কিছু ভুল ছিল, যে এই দিক দিয়ে সীমানাটা হবে, কিন্তু ওই দিক দিয়ে না হয় এই দিক দিয়ে হয়ে গেছে। আমরা আমি তখন এগুলা মনে করতাম যে এগুলা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনছে এগুলা অনেকটা ভুল আছে। এখন বুঝতেছি যে এই চার্জ বানাতে গিয়ে যদি কিছু ত্রুটি হয়ে যায় তাহলে এলা কোনো সমস্যা হবে না। যার বিরুদ্ধে চার্জ গঠন করা হলো ও এলা বুঝলেই হলো। ধরেন যে নারী শিশুর অপরাধ, তাহলে চার্জ গঠন হবে নারী শিশুতে না, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে, এলা তো আমরা পড়লাম। ভুলে দণ্ডবিধিতে চার্জ গঠন করছে, দণ্ডবিধি 376 চার্জ গঠন করে ধরে নিলাম। তাহলে যার বিরুদ্ধে চার্জ গঠন করা হলো ধর্ষণের, সে তো বুঝতেছে সে ধর্ষণ, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে, এটা তো বুঝতেছে যে তিনি তার বিরুদ্ধে যে 376 দণ্ডবিধি 376 চার্জ গঠন করা হলো, যেটা নারী শিশুর 9-1 গঠন করার কথা ছিল, ভুলে কোনো কারণে ভুলে 376 হয়ে গেল। এর কারণে কি আসামি তার বিরুদ্ধে অভিযোগ বুঝবে না? অবশ্যই বুঝবে, কিন্তু একটু ভুল হয়ে গেছে। অথবা যে ধারায় মামলা হওয়ার কথা ভুলে ওই ধারায় না হলে অন্য ধারায় হয়ে গেল, হতে পারে। অথবা ঘটনাটা বলা হলো যে তুমি এইভাবে ঘটনা ঘটাচ্ছ, যেটা প্রক্রিয়া বললাম যে এইভাবে অপরাধ করছে, কিন্তু চার্জ বানাতে গিয়ে দেখা গেল এইভাবে, আমরা বললাম এইভাবে, কিন্তু চার্জ গঠন হচ্ছে এইভাবে। তাহলে এই যে অপরাধ ঘটনার যে প্রক্রিয়া, এটাতে কিছু চার্জ গঠন করতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। অথবা ঘটনাস্থল দেওয়া আছে মোহাম্মদপুর জায়গায় অপরাধ, কিন্তু ওখানে হয়ে গেছে চৌরাস্তাপুর জায়গায় ঘটনা ঘটাইছে। এরকম কিছু ত্রুটি হয়ে যেতে পারে চার্জ গঠন করতে গিয়ে। তাহলে চার্জ গঠন করতে গিয়ে যদি কোনো ছোটখাটো ত্রুটি হয়ে যায়, কিন্তু ওই ত্রুটির কারণে আসামির যে তার বিরুদ্ধে অভিযোগ, এটা সে বুঝতেছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ এটা ঠিক, কিন্তু ঘটনাস্থল ঠিক নেই, ঘটনার সময় ঠিক নাই, ঘটনার ধারা ঠিক নাই, তাহলে এর কারণে এই চার্জের কোনো সমস্যা হবে না। আমি আপনি বুঝাতে পেরেছি কিনা? যে আমরা অনেক সময় কই না যে এভাবে করতে, না রে তোর কথা এইভাবে ঠিক হয়নি, আর ঠিক হোক না হোক তুই বুঝছিস কিনা? হ্যাঁ আমি বুঝছি,
কিন্তু তোর কথাগুলা কিন্তু জাতের হয়নি, ভালো করে বলবা পারিসনি। আমি বলবা পারি আর না পারি, তুই বুঝছিস কিনা, তুই এই কাম করছিস কিনা। হ্যাঁ আমি করছি। আমরা যেমন গ্রামের মধ্যে এইভাবে বলি, ঠিক এই চার্জও এরকম। আদালত যখন চার্জ গঠন করবে, এই চার্জ গঠন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, যে ত্রুটির কারণে আসামি তার অভিযোগই বোঝে না, এরকম যদি সমস্যা না হয়, তাহলে এই ছোটখাটো ত্রুটি বলে গণ্য হবে না। এটা কোনো অপরাধী হবে না, এই ত্রুটি হবে না। এখন কি বুঝলেন কিনা প্রিয় ভাইরা? এটা হলো 225 ধারায় বলছে। তাহলে চার্জ গঠন করতে গিয়ে কোনো তথ্যের কম বেশি হয়ে গেলে, যদি আসামি তার অভিযোগ বুঝতে সমস্যা না হয়, তাহলে এই ছোটখাটো তথ্যের ভুলগুলি বা চার্জের এলোমেলুর জন্য এলা কোনো আইনি প্রভাব পড়বে না, কোনো সমস্যা হবে না। এটা চার্জের ত্রুটি বলে গণ্য হবে না। এটা হলো 225 ধারা। তাহলে প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন হতে পারে, চার্জে আসামি ধর্ষণ করেছে সঠিক, কিন্তু যে জায়গায় ধর্ষণ করেছে সেই জায়গা চার্জে না এনে ভুলে অন্য জায়গায় উল্লেখ হয়েছে, এখানে আসামি কি রেহাই পাবে? বা এটা কি ভুল বলে গণ্য হবে? না, এটা ভুল বলে গণ্য হবে না। কারণ আসামি ধর্ষণ করেছে এটা সঠিক, এটা আসামি বুঝতেছে, কিন্তু চার্জ গঠন করতে গিয়ে ঘটনাস্থল অন্য জায়গায় হয়ে গেছে। তো এই ভুলটা ভুল বলে গণ্য হবে না, আর এই ভুলের কারণে আসামি তার অপরাধের দায় থেকে রেহাইও পাবে না। কত ধারা? 225 ধারা। প্রিয় ভাইরা, আমার কথা এই 25টা বুঝলেন কিনা দেখেন। আসামির উপস্থিতিতে করতে হবে এমন না, বানায় নিয়ে তারপরে আসামিকে পড়ে শোনাবে এগুলি, যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ। আর তো দিব না, কিন্তু আগেই দিবেন না বললে তো আপনি পড়াই শেষ করতে পারবেন না। আপনি বুঝলেন কিনা দেখেন। তাহলে চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে, এবং চার্জে যদি কোনো ছোটখাটো ত্রুটি হয়, এগুলি ত্রুটি বলে গণ্য হবে না। এটা হলো 225 ধারা। এখন কি বুঝলেন না ঘুমে গেছেন সবাই? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। এখন কি ঘুমে গেলেন না উঠলেন? সবাই একটু রব্বি জিদিনি পড়েন। তাহলে এই 25-এ বলছে, আমরা যে 21, 22, 23, 24 এই ধারাগুলি পড়লাম, এগুলোর মধ্যে বলছে চার্জ কিভাবে গঠন করবে। তাহলে এই চার্জ গঠনের মধ্যে আমরা পড়লাম, এই চার্জের মধ্যে অভিযোগের বিবরণ থাকবে, আসামিদের নাম ঠিকানা থাকবে, অপরাধ কেন করেছে তা থাকবে, অপরাধ কিভাবে করেছে তা থাকবে, অপরাধ কোথায় করেছে, কখন করেছে, অর্থাৎ জায়গা সময় থাকবে। এই চার্জে আসামির পূর্বে দণ্ড থাকবে, এগুলা থাকবে। এখন এই চার্জে যদি কোনো ত্রুটি হয়ে যায়, এই যে যেটা থাকবে এর মধ্যে কিছু আছে কিছু নাই, এটাতে কি কোনো সমস্যা আছে কিনা, চার্জে কোনো ত্রুটি থাকলে সেটা ত্রুটি বলে গণ্য হবে না। ছোটখাটো ত্রুটি। ওয়ালাইকুম সালাম, দ্রুত বলেন। মোবারক, তুমি কি আইছো ঢাকায়? আচ্ছা ভালো কথা, সকালে অফিসে যাবে, আর কাউকে বলবে না তুমি চাবি নিয়ে গেছো। আর এরা তুমি বোঝো না কেন? তুমি এলা কাউকে আর বলো না, আমাকে আর বলার দরকার না, তুমি কালকে অফিসে আসো। তাহলে চার্জ যে গঠন হচ্ছে বা করা হলো, এটাতে আমরা পেলাম 21, 22, 23, 24 পর্যন্ত। এখন এইগুলি করতে গিয়ে, চার্জ গঠন করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়, কোনো তথ্য কম বেশি হয়, তাহলে এই তথ্য যে কম বেশি হলে এর কারণে যদি আসামি তার অভিযোগটা বুঝতে সমস্যা না হয়, তাহলে এটা ত্রুটি বলে গণ্য হবে না। এ কথাই বলছে। যেমন যে আসামি চুরি করেছে, কখন করেছে? রাত 12টার পরে করেছে।
তো এই আসামির বিরুদ্ধে চার্জ গঠনের সময় 12টা উল্লেখ না করে আমরা দিয়ে দিছি রাত 3টায় করেছে। এখন আসামিকে যখন চার্জ শোনানো হবে, অভিযোগগুলা শোনানো হবে, তখন যদি আসামিকে বলা হয় আপনি রাত 3 ঘটিকার সময় আপনি চুরি করেছেন, তাহলে এই যে 12 ঘটিকা হওয়ার জায়গায় 3 ঘটিকা হয়ে গেল, আমি সময় উল্লেখ করতে হবে এটা বলছিলাম। এর কারণে আসামি যে চুরি করেছে এটা বুঝবে না, সে হয়তো সময়টা ইলিমিলি হয়েছে। এখন যদি আসামি বলে যে স্যার হয়নি স্যার আমার চার্জ পরে ঘটেছে, আমি পার পেয়ে যাব, এরকম পারলেই আসামি পার পেয়ে যাবে। তখন আসামি বলাবে এই বেটা তুমি চুরি করছো কিনা, হ্যাঁ স্যার চুরি করছি, কিন্তু সময় তো ভুল করছেন স্যার। এই যে এরকম করলে তালি ফুটালে কাম হবে না। এই চার্জ আমার বানাতে, আমি চার্জ বানাতে গিয়ে আমার যদি কিছু ত্রুটি হয়ে যায় হোক, কিন্তু তুমি যে অপরাধ করছো এটা তুমি বুঝতেছো কিনা, হ্যাঁ বুঝতেছি, তাহলে আমার এই ত্রুটি বলে গণ্য হবে না। এ কথাটাই বলছে 225। এখন কি বুঝলেন কিনা দেখেন, যদি চার্জে কোনো ছোটখাটো ত্রুটি থাকে তাহলে এটা কোনো ত্রুটি বলে গণ্য হবে কিনা। না স্যার, যে চার্জের কোনো ত্রুটি, যেমন সময় উল্টাপাল্টা হয়ে গেছে, ধারা উল্টাপাল্টা হয়ে গেছে, আইন উল্টাপাল্টা হয়ে গেছে, এইগুলির কারণে যদি আসামি অপরাধটা কি সেটা বুঝতে সমস্যা না হয়, তাহলে এই ত্রুটিগুলি ত্রুটি বলে গণ্য হবে না। এখন কি ক্লিয়ার বুঝছেন কিনা দেখেন, এখন মনে হয় একটু বুঝতে পেরেছেন। তাহলে চার্জে কি বিষয় উল্লেখ থাকে এটা বুঝলেন। এই চার্জ বানাতে গিয়ে তো ভুল হতে পারে, কিছু উল্টাপাল্টা হতে পারে, এইটুকুর কারণে যে আপনি পার পেয়ে যাবেন এরকম না, না না, পার পাবেন না। আমার এই ত্রুটি আইন বলছে আদালত যে চার্জ বানাতে গিয়ে ভুল করে ফেলছে, ত্রুটি হয়েছে, এটা ত্রুটি বলে গণ্য হবে না। কারণ আসামি যদি তার কথা, তার অভিযোগটা বুঝতে পারে, এতটুকু বুঝলেই হলো। আমার ভুল হতে পারে, আমি তো, তুমি যেদিন চুরি করছো আমি তো তোমার সাথে ছিলাম না যে হুবহু আমার টাইম মিল হতে হবে, জায়গাটার নাম ভুল করে অন্য জায়গায় লেগে ফেলছি, এর কারণে তুমি চুরি করার পর পার পাবা না। তাহলে চার্জে বা অভিযোগে ছোটখাটো যদি কোনো তথ্যের ভুল হয়, এই ভুলের কারণে আসামি যদি তার বিষয়টা বুঝতে যদি কোনো সমস্যা না হয়, তাহলে এটা অপরাধ বলে গণ্য হবে না, বা এটা কোনো সমস্যা বলে গণ্য হবে না। ভুল এলা হলো গণ্য মানে করা যাবে না, এর থেকে রেহাই পাবে না। প্রিয় ভাইরা, আর মনে হয় আপনাদের দিলে নিতে পারবেন কি, নিতে পারবেন। আর আমি যে 21, 22, 23, 24, 25 এই 4-5টা ধারা দিলাম, এই পর্যন্ত কি একটু একটু বুঝছেন কিনা, নাকি প্রথমেই মানে এরকম যদি থাকেন যে না এই চ্যাপ্টার একটু ঝামেলা, আমি এই চ্যাপ্টার ভালো করে বুঝবা পারবো না, আমি এলা বুঝবো না, স্পেশাল প্যারে যাই, তাহলে তারপরে আপনার আমও যাবে, আপনার সালাও যাবে। আর যদি প্রথম থেকে বলেন যে যতই কঠিন হোক, আমি তো আপনাকে 1000বার এই কথাগুলি বলবো, তখন প্রথম থেকে বলেন যে আপনি স্যার বলতে থাকেন, আমি মনোযোগ সহকারে শুনতে থাকি, দেখবেন যে আপনার মাথায় ঢুকে গেছে। কিন্তু প্রথমেই মনে করলেন যে যাক স্যার, এই কনস্টেবল মানুষ, এত কঠিন পড়া যায় স্যার, আর আমাকে সময় এত কঠিন করে পড়ান, এত পড়া নিতে পারবো না স্যার, এরকম যদি প্রথমেই ব্রেনের মধ্যে নিয়ে রাখেন, তাহলে আপনার ব্রেনের মধ্যে ওটা ঢুকবে না। আমি যেটাই দেই আপনি ওটা খালি শুনতে থাকবেন খুব মনোযোগ সহকারে, তাহলেই দেখবেন ইনশাল্লাহ ঢুকে গেছে। তাহলে আজকে আর দিব না, ঠিক আছে, কিন্তু এইটুক যে পড়ালাম আমি এটা আর একবার বলবো। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। চার্জে কি বিষয় উল্লেখ থাকবে? চার্জে অপরাধের বিবরণ উল্লেখ থাকবে, চার্জে আসামির নাম ঠিকানা উল্লেখ থাকবে, চার্জে ঘটনা ঘটার প্রক্রিয়া উল্লেখ থাকবে, চার্জে কোন আইন, সেই আইন অনুসারে চার্জ গঠিত হবে, আর চার্জে আইনের ধারা অনুসারে চার্জ গঠিত হবে।
চার্জ ইংরেজি ভাষায় বা আদালতের ভাষায় গঠিত হবে। চার্জে আসামির পূর্ববর্তী দণ্ডের কথা উল্লেখ থাকবে। চার্জে ঘটনা ঘটার সময়, ঘটনা ঘটার স্থান উল্লেখ থাকবে। চার্জের মধ্যে কি কারণে ঘটনা ঘটালো তা উল্লেখ থাকবে। চার্জে এই ঘটনাটা কিভাবে ঘটাইছে তা উল্লেখ থাকবে। এইগুলি লিখবেন কি 221/224 ধারা। পরের অংশ, এই উপরে যে কথাগুলি উল্লেখ করা হলো, এই চার্জ গঠন করতে গিয়ে যদি কোনো তথ্য ভুল হয়, যার কারণে আসামি তার অভিযোগ বুঝতে যদি সমস্যা না হয়, তাহলে এই ভুলগুলি ভুল বলে গণ্য হবে না। 25 ধারা। প্রিয় ভাইরা, এখন কি এই 25 পর্যন্ত বুঝে এসেছে কিনা দেখেন। আপনার একটু এখন ফ্রি মনে লেখেন, আপনার এই কথাগুলি কি একটু একটু বুঝে আসছে কিনা। চার্জে কি বিষয় উল্লেখ থাকে বা চার্জে কি কি বিষয় উল্লেখ করতে হয়, এবং চার্জে যদি কোনো ত্রুটি হয় তাহলে কি এটা মামলায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পড়ে কিনা, মামলার কোনো সমস্যা হয় কিনা, চার্জে কোনো ত্রুটি হলে মামলায় কোনো সুবিধা পাবে কিনা আসামি। না, আসামি তো বোঝে, এতটুকু বুঝলেই হলো, চার্জে ভুল হোক আর যাই হোক। আলহামদুলিল্লাহ, এই তো বুঝছেন। তাহলে কি আর দিব? হ্যাঁ, এবারে যে রশিদ খান ভালো কথা লিখছে, সে অসুস্থ ছিল, তার কি লিখছিল, অপরাধ গড় হাজির ও যোগদানের নোটিশ অমান্য, আমার ছেলের সাবেক বুঝছি। আচ্ছা, তাহলে কি আর দিব না দিব না? না মানে আর দিব না, আর আর লাগবে না স্যার, আজকে এই পর্যন্ত, আর দিব না। একটু লেখেন, ভালো ক্লিয়ার লেখেন, আজকে আর পড়া দিব নাকি না উন্নয়ন দেই, এইটুকুই আপনার মনে হয় বোঝা হয়ে গেছে, আজকে উন্নয়ন আর দিব না। দেখেন, আর না দিব না, আচ্ছা দিব না, উন্নয়নও দিব না, উন্নয়নও আজকে থাক, তাহলে আজকে এই পর্যন্তই থাক, তাহলে আর দিব না। আচ্ছা না, আচ্ছা দিব না, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে তথ্যগত ভুল চার্জ, হ্যাঁ তথ্যগত ভুল, এই যেভাবে বোঝেন বুঝলেই হলো যে এই ভুলের কারণে আসামি রেহাই পাবে, জীবনেও রেহাই পাবে না। আমার নয়, চার্জ বানাতে ভুল হতেই পারে, তুমি অপরাধ করছো এটা সঠিক কিনা, হ্যাঁ সঠিক, তাহলেই মজা বুঝবা বিচারের শেষে। আর না, তাহলে প্রিয় ভাইরা, তাহলে এই চ্যাপ্টারটা একটু কঠিনই, কিন্তু বুঝবেন, ইনশাল্লাহ বুঝবেন। তাহলে আজকে যতটুকু দেওয়া হলো এর উপরে একটু লেখেন দেখি যে এই কঠিন জিনিসগুলি কি একটু উপকার আসলো কিনা। 224 পর্যন্ত চার্জ গঠনের সকল কার্যক্রম, আর উক্ত চার্জ গঠন করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে বিচার কাজের কোনো প্রভাব সমস্যা হবে না। এই যে শাকিল খান, এ তো খুব ভালো ছেলে, তো এই যে শাকিল একটা কমেন্টস করছে, দেখেন এই কথাটা অনেক সুন্দর লিখছে। শাকিলের ব্রেন বুদ্ধি আল্লাহ বাড়াই দাও, এবং শাকিলের সাথে সবার। তার কাবি 565 ধারায় কি পড়া লাগবে? 565 ধারায় হ্যাঁ লাগবে। উন্নয়ন দেন, উন্নয়ন একজন বলছেন, উন্নয়ন না দে, আজকে এ পর্যন্তই থাক, যা পড়ালাম এইটুক কি উপকার হলো কিনা সেটা লেখেন। এখন কি এইটুক চার্জ গঠন তো আদালতের কাজ, তাই না? হ্যাঁ অবশ্যই, চার্জ গঠন আদালতের কাজ, কিন্তু এগুলা থেকেও প্রশ্ন দিয়ে দিতে পারে যে চার্জ কি, চার্জে কি কি বিষয় উল্লেখ থাকে, চার্জে কোনো ত্রুটির কারণে, চার্জে কোনো ত্রুটির কারণে আসামি কোনো সুবিধা পাবে কিনা। না, সুবিধা পাবে না। আলহামদুলিল্লাহ, ভালো বুঝতেছি, আলহামদুলিল্লাহ। এই যে ইনশাআল্লাহ, খালি এইটুক লিখলে তো আমি বুঝবো না আপনি কি বুঝাচ্ছেন, সেটা পুরা লেখেন। আপনি মনে হয় আমার কথা বোঝেন নাই, মানে আপনার এই মনের কথাগুলি সব লেখেন,
তাহলে জি স্যার, হ্যাঁ স্যার এরকম কি লেখেন না, একটু মানে ক্লিয়ারলি লেখেন, তাহলে একটু মনে একটু তৃপ্তি পাওয়া যাবে না। মাদকটা রিভিশন করা হলে ভালো হতো। আচ্ছা, করা হচ্ছে, সমস্যা নাই। মাদকটা রিভিশন দিয়ে ছেড়ে দিব। তাহলে আপনারা একটু লেখেন, মন খুলে লেখেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা। ও সুজাত মিয়া, আমাদের ক্লাস হয় হলো শনিবার, সোমবার, বুধবার, মানে একদিন পর পর, মানে শনিবার, সোমবার, বুধবার আর শুক্রবার করে আমরা ডিসকাস করি, একটু পড়াই, কিন্তু ওই মূলত আলোচনা করি। তবে আলোচনাটার অনেকটা উপকার হবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ভালো বুঝতেছি। তাহলে কি বুঝলেন সুজাত? শনিবার, সোমবার, বুধবার, এই শনিবার, সোমবার, বুধবার হলো রাত 8:30টায়, আর শুক্রবারে হলো রাত 8টায়। মাদক শেষের দিকে একটু রিভিশন করেন। আচ্ছা, মাদকটা তাহলে দিচ্ছি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 নামে অভিহিত হবে এক ধারা, অ্যালকালেট 2-4, অ্যালকোহল 2-5। এই লোক তো পাগল হয়ে গেছে। 2-5, ওয়াশ 2-6, বিয়ার 2-24, বিওয়ারি 2-25, মাদক দ্রব্য 2-29, মাদকাসক্ত 2-31, নিরাময় কেন্দ্র 2-32, ও নিয়ন্ত্রণ বিলিয়াড আছে, কন্ট্রোল ডেলিভারি 2-15। তারপরে গেলাম হলো এই মাদক অন্য আইনে যাই থাক, এ আইনের বিধিবিধান প্রাধান্য পাবে 3 ধারা। 90-এর অধিদপ্তর 18-র অধিদপ্তর নামে অভিহিত হবে 4 ধারা। আর 4 ধারা। প্রধান কার্যালয় ঢাকায় থাকবে 5 ধারা। মনোযোগ সহকারে শুনে, 5 মিনিট লাগবে। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। মাদক অধিদপ্তরের কার্যাবলী 6 ধারা। মাদক অধিদপ্তরে একজন মহাপরিচালক সরকার নিয়োগ করবেন 7 ধারা। কর্মচারী নিয়োগ করবেন 8 ধারা। মাদক দ্রব্য লাইসেন্স ছাড়া আনা নেওয়া করা যাবে না 9-1। এর উপকরণও যাবে না 9-2। তবে সরকারের অনুমতি নিয়ে ঔষধ শিল্পে যাবে 9-3। তবে উৎপাদিত মাদকে লেবেল লাগাতে হবে 9-4। ডাক্তার চিকিৎসার জন্য বহন করতে পারবে 9-5। অ্যালকোহল লাইসেন্স ছাড়া আনা নেওয়া যাবে না 10-1। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পারবে 10-2। পারমিট ব্যতীত অ্যালকোহল সেবন করা যাবে না 11-1। সুইপার মুসি ড্রোম পারবে 11-2। পারমিটধারী ব্যক্তি বিদেশি নাগরিক 11-3 ক। কূটনৈতিকদের জন্য এ আইন প্রযোজ্য না 11-3 খ। ডাক্তার ছাড়া অন্য কেউ ব্যবস্থাপত্র দিতে পারবে না 12-1। ডাক্তারের ব্যবস্থাপত্র দিয়ে একবারের বেশি মাদক ক্রয় করা যাবে না 12-2। লাইসেন্স পারমিট পাস দিবে মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার 13। নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত হলে অথবা লাইসেন্সের শর্ত ভঙ্গ করার কারণে লাইসেন্স বাতিল হলে এ আর লাইসেন্স পাবে না, অথবা দণ্ডভোগের পর 5 বছর পূর্তি না হওয়া পর্যন্ত পাবে না 14 ধারা। লাইসেন্সের শর্ত প্রথমবার ভঙ্গ করলে জরিমানা করে প্রথমবারের মতো নিষ্পত্তি করা যায় 15-1 ক। আর যদি দ্বিতীয়বার করে তাহলে লাইসেন্স বাতিল করা যায় 15-1 খ। লাইসেন্স শর্ত ভঙ্গের কারণে যে মাদক আটক করা হলো, এইগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাজার মূল্যে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা 15-2। লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার কারণ দর্শিয়ে তার লাইসেন্স বাতিল করতে পারবে 16-1।
লাইসেন্স যদি অধস্তন অফিসার বাতিল করে সেক্ষেত্রে এই মহাপরিচালকের নিকট 30 দিনের মধ্যে আপিল করতে পারবে। এর 16(2) ক। আর যদি মহাপরিচালক লাইসেন্স বাতিল করে তাহলে সরকারের নিকট 30 দিনের মধ্যে আপিল করতে পারবে। 16(2) খ। আপিলে যেটা সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। 16(3) কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত যথাযথভাবে পালন করে না এরকম মনে হলে সেক্ষেত্রে লাইসেন্স স্থগিত করতে পারবে 60 দিনের জন্য। 17(1) লাইসেন্স স্থগিত যদি মহাপরিচালকের অধস্তন কেউ করে তাহলে 30 দিনের মধ্যে মহাপরিচালকের নিকট আপিল করতে পারবে। 17(2) ক। আর মহাপরিচালক যদি স্থগিত করে তাহলে সরকারের নিকট আপিল করবে। 17(2) খ। আপিলে যেটা সিদ্ধান্ত হবে চূড়ান্ত বলে গণ্য হবে। 17(3) মাদকদ্রব্য আইনে অপরাধ করে দণ্ডিত হলে ড্রাইভিং লাইসেন্স অস্ত্রের লাইসেন্স পাবে না, থাকলে বাতিল হয়ে যাবে। 18(1) লাইসেন্স বাতিল হয়ে গেলে 15 দিনের মধ্যে জমা দিতে হবে। 18(2) মাদকের দোকান মহাপরিচালক ব্যতীত অন্য কেউ বন্ধ করতে পারবে না, তবে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার 30 দিনের জন্য বন্ধ ঘোষণা করে দিতে পারে। 19(1) এই মেয়াদ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আরো 30 দিন বাড়ানো যায়। 19(2) তবে মাদকের দোকান বন্ধ করলে মহাপরিচালককে জানাতে হবে। 19(3) মাদক মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার মাদকের কারখানা গুদামের পরিদর্শন করতে পারবেন। 20(ক) মাদকের দোকান খোলা অবস্থায় এই মহাপরিচালক বা এই অধস্তন অফিসার ক্ষমতাপ্রাপ্ত অফিসার পরিদর্শন করতে পারবেন দোকানে। 20(খ) এই পরিদর্শনকালে সন্দেহ হলে সরঞ্জামাদি মাদক এগুলি আটক করতে পারবেন। 20(গ) ক্ষমতাপ্রাপ্ত অফিসার যদি মনে করে কোনো প্রকাশ্য স্থানে কোনো যানবাহনে অবৈধ মাদক আছে, মাদক অপরাধ হচ্ছে, তাহলে সেখানে তল্লাশি করতে পারবে এবং ওই মাদক দ্রব্য আটক করতে পারবে। 21(1) বা 21(ক) আর সেখানে তল্লাশি কালে এই লোক তো বিপদে ফেলবে দিতে যে এই মাদক তল্লাশিকালে অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে। 21(খ) অথবা 21(2) মাদকদ্রব্য আইনে গ্রেপ্তার এবং তল্লাশির নিয়মকানুন ফৌজদারি কার্যবিধিতে 22 বিনা পরোয়ানায় তল্লাশি এবং গ্রেপ্তারের ক্ষমতাপ্রাপ্ত অফিসার হলেন পুলিশের সাব ইন্সপেক্টর হতে তদূর্ধ্ব, কোস্ট গার্ডের পেটি অফিসার থেকে তদূর্ধ্ব, বর্ডার গার্ডের ল্যান্সনায়ক থেকে তদূর্ধ্ব, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হতে তদূর্ধ্ব, আর মাদক মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার। এরা হলো তল্লাশির ক্ষমতাপ্রাপ্ত অফিসার। 23(1) তল্লাশির জন্য অনুমতি চাইতে হবে, না দিলে দরজা ভেঙে তল্লাশি করা যাবে। 23(1) ক। তল্লাশিকালে মাদক পাওয়া গেলে জব্দ করা যাবে। 23(1) খ। তল্লাশিকালে কাউকে সন্দেহ হলে দেহ তল্লাশি করা যাবে। 23(1) গ। তল্লাশিকালে অপরাধীকে গ্রেপ্তার করা যাবে। 23(1) ঘ। মাদকের জন্য দিনে তল্লাশি করতে হয়, রাখেও যায়। 23(2) কারো দেহের ভিতরে মাদক এক্স-রে সহ, আলট্রাসোনোগ্রাফি সহ, এন্ডোস্কোপি সহ যে কোনো পরীক্ষা করা যাবে। 24(1) পরীক্ষা করে মাদক পাওয়া গেলে গ্রেপ্তার করা যাবে। 24(2) মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার করা যাবে। 24(3) মাদক সেবন করে সন্দেহ হলে ডপ টেস্ট করা যাবে। 24(4) আর এ আইনে গ্রেপ্তার হলে বা মাদক জব্দ হলে এইগুলি যে আটককারী অফিসার তিনি তার ঊর্ধ্বতন অফিসার সহ মাদক মহাপরিচালককে জানাবেন। এটা হলো 25। বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য 26। অবৈধ মাদকের সাথে অর্থ, সরঞ্জামাদি, যানবাহন এগুলি জব্দ করা যাবে, আটক করা যাবে। 26(1) অবৈধ মাদকের সঙ্গে বৈধ মাদক পাওয়া গেলে সেটাও জব্দ করা যাবে। 26(2)
সরকারি যানবাহনে মাদক পাওয়া গেলে সরকারি যানবাহনও আটক করা যাবে, তবে এই আটককৃত গাড়িটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট মামলা রুজুকারী অফিসার বুঝে দিতে পারবে, তবে এজাহারে বিষয়টি উল্লেখ করতে হবে। 26-3 বাজেয়াপ্তের পদ্ধতি 27 মামলার বিচার চলাকালে আদালত যদি মনে করে আটককৃত মাদক বাজেয়াপ্ত করা প্রয়োজন, তাহলে আদালত আটককৃত মাদক বাজেয়াপ্তর আদেশ দিতে পারে। 27-1 যে মাদক আটক হয়েছে অপরাধীকে পাওয়া যায়নি, এই মাদক মহাপরিচালকের আদেশে বাজেয়াপ্ত আদেশ দিবেন, মহাপরিচালক বাজেয়াপ্তর আদেশ দিবেন। এটা 27-2 মাদক নিষ্পত্তি, ধ্বংস, বিলিবন্দেজ, হস্তান্তরের পদ্ধতি। যে মাদকের লোকেরা ধরেছে এটা মহাপরিচালকের আদেশে ধ্বংস হবে বা নিষ্পত্তি হবে। 28-1 মাদক অধিদপ্তর ছাড়া অন্য সংস্থা ধরলে এই মাদকটা এটা আদালতের আদেশে নিষ্পত্তি বা ধ্বংস হবে। 28-2 মাদক নিষ্পত্তি করা হলে বাৎসরিক একটা প্রতিবেদন সরকার নিকট দিতে হবে। 28-3 পুলিশ এবং মাদক অধিদপ্তর ব্যতীত অন্য সংস্থা যদি মাদক ধরে, তাহলে এই আটককৃত মাদক এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করতে হবে। 29-1 ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। 29-2 মামলা তদন্তকারী কর্মকর্তা মাদক দ্রব্য সংরক্ষণ করা যদি ঝুঁকিপূর্ণ মনে করেন, তাহলে এখতিয়ার সম্পন্ন আদালতের অনুমতি নিয়ে নমুনা সংরক্ষণ করে বাকি মাদক ধ্বংস করতে পারবেন। এটাও 29-2 আর আটককারী অফিসার যদি মনে করে আটককৃত মাদক বেশি ঝুঁকিপূর্ণ, তাহলে নমুনা সংরক্ষণ করে তিনিও ধ্বংস করে দিতে পারেন। 29-3 আর মাদক মামলা তদন্তের ব্যাপারে মহাপরিচালকের ক্ষমতা ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো, এটা 30-1 তবে ভারপ্রাপ্ত এই কর্মকর্তার ক্ষমতা সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে অন্য কারোর উপর হস্তান্তর করতে পারেন। 30-2 মাদক মামলা তদন্তের সময়সীমা 31 আসামি হাতে নাতে ধৃত হলে সময় পাবে 30 কার্য দিবস। 31-1 ক হাতে নাতে ধৃত না হলে 60 কার্য দিবস। 31-1 খ আসামি গ্রেপ্তার আছে এবং পলাতক আছে 60 কার্য দিবস। 31-1 গ এই সময় না পারলে অতিরিক্ত সময় পাবে 15 কার্য দিবস। 31-2 অতিরিক্ত সময় না পারলে সময় শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে জানাবে। 31-3 নতুন করে তদন্তকারী একজন নিয়োগ হবে। 31-4 নতুনরা হাতে নাতের ক্ষেত্রে সময় পাবে 15 কার্য দিবস। 31-4 ক নতুনরা হাতে নাতে সারা মামলার ক্ষেত্রে সময় পাবে 30 কার্য দিবস। 31-4 খ নতুনরা অতিরিক্ত সময় পাবে না, সময় শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে জানাবে। 31-5 বিভাগে দণ্ডে দণ্ডিত হবে। 31-6 মাদক মামলা তদন্তভার হস্তান্তর। 32 মাদক মামলা তদন্তকালে মহাপরিচালক বা তদন্তকারী কর্মকর্তা ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন মানি লন্ডারিং আইন অনুসারে। 33-1 এই ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার বিষয়ে তদন্তকারী মানি লন্ডারিং আইনের 2 তালিবর্ষ অনুসারে এই মানি লন্ডারিং এর তদন্তকারী বলে গণ্য হবে। 33-2 ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার জন্য আদালতে অনুমতি চেয়ে আবেদন করতে হবে। 33-3 আদালত যদি যৌক্তিক মনে করেন তাহলে তদন্তকারীকে অনুমতি দিবেন ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার জন্য এবং ব্যাংকেও কপি পাঠাবেন। 33-4 তদন্তকারী ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে আদালতে প্রতিবেদন দাখিল করবেন। 33-5 মামলার বিচার চলাকালে মামলা তদন্তকালে তদন্তকারী যদি মনে করেন মাদক ব্যবসা করে অর্থ সম্পদ করেছে, এই সম্পদ বিচার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হস্তান্তর নিষেধ করার জন্য তদন্তকারী আবেদন করবেন আদালতে। এটা 34-1 আদালত এটা শুনানি করে যদি যৌক্তিক মনে করেন তাহলে অপরাধীর সম্পদ হস্তান্তর নিষেধ করতে পারেন, আদালত করতে পারেন। এটা 34-2 আর মামলার বিচার চলাকালে অভিযোগকারী আদালতে অভিযোগ করতে পারেন মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত তার সম্পদ হস্তান্তর নিষেধ করার জন্য, সেক্ষেত্রে আবেদন করতে পারেন এবং আদালত হস্তান্তর নিষেধও করতে পারেন। 34-3 গোপন নিয়ন্ত্রণ বিলি অপরাধ নয়। 35 মাদক অপরাধের দণ্ড। 36-1 দ্বিতীয়বার করলে দণ্ড। 36-2 তৃতীয়বার অপরাধ করলে দণ্ড। 36-3 মাদক সেবন করেছে আর অন্য কোনো অপরাধ নাই, তাহলে আদালত তাকে চিকিৎসার জন্য সংশোধনাগার বা ও যে
নিরাময় কেন্দ্রে প্রেরণ করতে পারেন নিজ খরচে। তবে সে যদি যাইতে নারাজ হয় তাহলে আদালত দণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করতে পারেন। 36(4) মাদক সেবন করে গাড়ি চালালে বা পাগলামি করলে দণ্ড 36(5) সরকারি গাড়ির ড্রাইভার যদি মাদক সহ ধৃত হয় তাহলে এই ড্রাইভার এই 36(6) দণ্ডিত হবে, একই সাথে বিভাগের দণ্ডে দণ্ডিত হবেন 36(6) যন্ত্রপাতি পাওয়া গেলে দণ্ড 37। কেউ জায়গা যানবাহন ব্যবহার করতে দিলে দণ্ড 38। হয়রানি করলে দণ্ড 39। অর্থ মদত দেওয়া, অর্থ যোগান দেওয়া, মদত দেওয়া, তারপরে হলো এই উস্কানি দেওয়া, তাহলে সাজা হবে 40। প্ররোচনা দিলে দণ্ড 41 পর্যন্ত মাদকের আমরা পড়েছিলাম। আমি আজকে আরেকটু পড়াতে চাইছিলাম কিন্তু কার্যবিধির ওটা কঠিন, যার কারণে আর দিলাম না। তাহলে চার্জে কি কি বিষয় উল্লেখ থাকবে? অপরাধীর নাম উল্লেখ থাকবে, ঘটনার বিবরণ উল্লেখ থাকবে, কোন আইন অনুসারে সে আইন অনুসারে চার্জ গঠন হবে, ধারা অনুসারে চার্জ গঠন হবে, ঘটনার সময় স্থান উল্লেখ থাকবে, অপরাধীর পূর্বের অপরাধের দণ্ড চার্জে উল্লেখ থাকবে, অপরাধ করার প্রক্রিয়া, অপরাধ কেন করেছে তা উল্লেখ থাকবে, এবং ইংরেজি ভাষায় বা আদালতের ভাষায় চার্জ হবে, আসামির নাম থাকবে, এগুলি উল্লেখ থাকবে। ধারা কত? 221, 222, 223, 224। চার্জ গঠন করতে যে কোনো ত্রুটি হয় তাহলে ত্রুটি বলে গণ্য হবে না। চার্জ গঠন করতে গিয়ে যদি কোনো সময়, কোনো স্থান, কোনো তথ্য এলোমেলো হয়ে যায় কিন্তু আদালত কিন্তু আসামি তার অভিযোগ বুঝতে সমস্যা হয় না, কিন্তু কিছু ত্রুটি হয়েছে, তাহলে এগুলি ত্রুটি বলে গণ্য হবে না। এটা হলো 25 ধারা। প্রিয় ভাইরা, এখন এই পর্যন্তই আজকে থাকলো। তাহলে আজকে আর নতুন কোনো পড়া দিলাম না। তাহলে আপনাদের জন্য দোয়া রইল। আগামী পরশুদিন আবার এই পড়াগুলি হবে, তখন এগুলো আর একটু ক্লিয়ার বুঝবেন। তাহলে কি আজকের মতো এখানেই সেরে দিব, আপনাদের ব্রেক দিয়ে দিব? হ্যাঁ, দেখেন তো, ব্রেক দিব? আপনাদের কি কোনো উপকারে হলো? একটু একটু বুঝলেন? জি, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মতো আপনাদেরকে আল্লাহ হাফেজ। তাহলে একজন লিখে ফেলছেন আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের ভালো করুক। সকলের জন্য দোয়া করি। আপনারা হতাশা হবেন না। যারা নতুন যোগদান করেছেন তাদেরকে মোবারকবাদ। নতুন যোগদান করেই কঠিন কঠিন চ্যাপ্টার আমাদের শুরু হয়েছে। তবে একটু মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে এগুলি বুঝবেন। আর লেখাতে আপনারা বেশি মনোযোগ দেন, বেশি বেশি লিখেন, প্রতিদিন একটা করে প্রশ্ন লিখেন। আজকে সোহেল আহমেদ আর মানব পাচার আর দিব না, সোহাগ আহমেদ আজকে থাক। আজকে একটু কঠিন হয়ে গেছে, যতটুকু দেওয়া হলো এইগুলি আল্লাহ আমাদের সেভ করে দিক। তাহলে সে পর্যন্তই। আর যারা নতুন পড়তে চায় তাদেরকে আপনার একটু ইনভাইট করে দিয়েন, ওদের উপকার হবে। হয়তোবা আপনাদের অনেকের মনে হতে পারে যে অনেক ছাত্র হয়ে গেলে মনে হয় আপনাদের সমস্যা হবে। না, আপনার তো কোনো সমস্যা হবে না। ওই যে যেখানে থাক সেখান থেকে সে জয়েন করলেই বুঝবে, ওর একটু উপকার হবে। তাহলে এই পড়াগুলি ওর উপকার হলে আপনি আবার একটা মনে আসতে পারে যে স্যার, ছাত্র বেশি হয়ে গেলে তো আপনার টাকা বেশি হয়ে যাচ্ছে। এটা তো হবেই, এটা আপনার দেখার তো দরকার নাই। মেন হলো আমার টার্গেট হলো যে আমার এই কথাগুলি সবাই শুনুক। আমি এটা চাচ্ছি যে আমার কথাগুলি সবাই শুনুক এবং আমার কথাগুলি আপনারা বুঝে এবং আপনারাও মানুষকে এগুলি বুঝাবেন যে এই ধারায় কিন্তু এই রকমের বলছে। তবে হ্যাঁ, আমার এই কথাগুলি বলতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতে পারে। আপনি যদি কোনোটা ভুল বুঝতে পারেন তাহলে ওইটুক ডিলিট করে দিলেন, আপনার ব্রেন থেকে ডিলিট করে দিয়ে আইন থেকে, মূল বই থেকে নিয়ে নিলেন। আমি এরকম বলছি না যে আমি একেবারে যা বোঝাচ্ছি আমার জীবনেও ভুল হয় না, আমি এটা বোঝাচ্ছি না। আমার কিছু ত্রুটি হতে পারে, তবে আমি সাধ্য মোতাবেক ত্রুটি হবে না এভাবেই বুঝাইছি যাতে সবার উপকার হয়। এই জন্য আমি বলছি যে আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ পড়ে তাদেরকে আপনারা এর সঙ্গে জয়েন করে নিন। আল্লাহ আপনাদের ভালো করুক, আপনাদের প্রমোশন দিক, আপনাদের লেখা মানে সুন্দর করে দিক, যাতে আপনাদের মঙ্গল হয়। আল্লাহর কাছে এই কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।